সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির 10ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সংসার কাউকে ছেড়ে কথা বলবে না। আমার বড় খোকা চলে গেল। দুনিয়াদারিতে হার আমার মন নাই, নাই নাই নাই। তবু কি মত এলো? সংসার কি ক্ষমা দিলে? ছুটি কি পেলম? বড় খোকা গেল তো পরের খোকাটি বড় খোকার জায়গায় চলে এলো। কবে এলো তা জানিও না। দেখতে দেখতে সেও বড় হয়ে গেল। মোটেই বড় খোকার মতন লয়, গড়ন পেটন একদম আলাদা। তারও খুব রূপ, কাঁচা সোনার মতন গায়ের রং। হ্যাঁ, এতদিন কিছুই খেয়াল করি নাই। একদিন হঠাৎ দেখি, ও মা, ও তো 12-13 বছরের ছেলে হয়ে গেছে। তারপর মেয়েটি বাড়ির প্রথম মেয়ে, সেও 3-4 বছরের হয়ে গেল। মাজা মাজা রং, আঁকা আঁকা চোখ মুখ, এইটুকুনি কপাল, মাথা ভর্তি এলোমেলো কালো চুল। ও মা, আমার কি হবে মা? গা থেকে যেন ননি গলছে। এখন এদের নিয়ে কি করব? পোড়া সংসার কি জিনিস কে বলতে পারে বলো? হ্যাঁ, শুধু কি তাই, সংসার এদিকেই আপনা আপনি বড় হচ্ছে। তা সংসার বড় হবে কি ছোট হবে তাতে তো কারোর হাত নাই। ছেলে মেয়ে কম হোক বেশি হোক, সবই আল্লাহর ইচ্ছায়। এখন যেমন নিজের ইচ্ছায় তেমন লয়। 8, 10, 12, 13টা করে ছেলে মেয়ে হচ্ছে, কিছুই করার নাই। আল্লাহ দিচ্ছে, তা কে কি করবে? খেতে না পেয়ে রোগে ভুকে কুকুর বেড়ালের ছানার মতো নেন্ডি গেন্ডিগুলো মরে যেছে। ফল পাকার পরে যেমন কলা গাছ মরে, তেমনি করে এঁদুরি পেঁদুরি ছেলে মেয়ে পেটে ধরতে ধরতে মা গাছটাও মরে যাচ্ছে। ছেলে হতে যে মরছে কি অন্য অসুখে মরছে, কিছুই করার নাই। দুঃখ দরদও কিছু নাই। পুরুষ মানুষ আবার একটু বিয়ে করে আনছে, আবার এক পাল জন্মাইছে। এই বাড়িতেও তাই হলো। সেজ বইয়ের 2টি খোকা, ওই 2টি খোকাকে রেখে সে একদিন চোখ বুঝলে। কি রোগ হয়েছিল তার তা কেউ বলতে পারলে না। চিকিৎসা কি আর হবে? গায়ের ডাক্তার ওষুধ দিলে, টোটকা মোটকা যে যেমন পারলে দিতে কসুর করলে না। ঝাড় ফুঁক পানি পড়া কিছুই বাদ পড়ল না। তা সেজবও বেশি সময় নিলে না। কোনো কিছু গ্যারাজি না করে সে সব ফেলে চলে গেলে। খোকা দুটিকে এখন কে দেখে? হে কথা বলে সেজ দেওর 6 মাস যেতে না যেতে আবার একটি কচি মেয়েকে বিয়ে করে ঘরে আনলে। যে 2 দেওরের বিয়ে বাকি ছিল, এবার তাদেরও বিয়ে হলো। আর বিয়ের পর বেশি দিন যেতে না যেতে তাদেরও ছেলেপুলে আসতে শুরু হলো। সংসারে কখনো কখনো 1জনা 2জনা করে কমছে বটে, কিন্তু বাড়ছে অনেক বেশি। হাতে পায়ে গলায় মাথায় লেয়ালের দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে যেছে। কিন্তু যাই হোক আর তাই হোক, কর্তার সব দিকে খেয়াল। আগের মতন এখন আর তাকে সব কিছু নিজেকে দেখতে হয় না। সংসারের দায় দায়িত্ব এমন করে সে ভাগ করে দিয়েছে যে সব আপন মনেই ঠিকঠাক চলছে। পান থেকে চুন খসবার জো থাকছে না। সবাই নিজের নিজের কাজের দায়িত্ব বুঝে নিয়েছে। সেজও দেওয়ার একটু আবরের মতন, ঠিক গোয়ার গোবিন্দ লয়, তবে নিজের বুদ্ধিতে কিছু করার ক্ষমতা তার নাই। সোজা মানুষ, কারোর সাথে লাগলো তো মারামারি করে নিজে জখম হলো, কি আর কাউকে জখম করে ফেললে। চাষবাস আবাদের দায় দায়িত্ব ছিল এই সেজ ভাইয়ের ঘাড়ে। মাঝে মাঝে এর তার সাথে গোলমাল ফ্যাসাদ করে ফেললেও সবকিছু দেখাশোনাটা সে ভালোই করত। তবে খুব বুদ্ধি ছিল দেওরের। সে দেখতে যেমন সুপুরুষ ছিল,
বুদ্ধিশুদ্ধিও তেমনি ভালো ছিল, আর কাজে কম্মেও ছিল চালাক। জমির খবর, আবাদের খবর, ফসলের খবর তার চেয়ে ভালো ইগা তো ইগা, আশপাশের 14 গায়ের কেউ ভালো জানত না। সেজকে বুদ্ধি পরামর্শ সব তার কাছেই নিতে হতো। রাত দিন ট্রেনে করে শহরে যেতে হতো বলে কত স্টেশনের কাছে 1 কোষ দূরে ছিল স্টেশন। 2 বিঘে জমি কিনে সেখানে একটু ভিটে আর বেরাট একটু মুদিখানার দোকান করা হলো। গঞ্জে একটু বাড়িও হলো, ব্যবসার লেগে একটু দোকানও হলো। কত এই কাজটা দেখার ভার দিলে ভাসুর আর ল দেওরের ওপর। নামেই থাকলো বড় কর্তা, আসল দায়িত্ব ল দেওরকেই নিতে হলো। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি, এই মানুষটি তখন একেবারেই ছেলে মানুষ, আমার চেয়েও বয়সে কয়েক বছরের ছোট। তো বড় খোকা যতদিন বেঁচে ছিল সে ছিল এই দেওরের চোখের মণি। সে চলে গেলে তার বুক যে কেমন বেজেছিল সে আমি জানি। তারপর থেকে এমন করে সে ব্যবহার করত যেন সেই আমার বড় খোকা। এখন যে তার বিয়ে হয়েছে এখনো সে তেমনি আছে। এই সেদিন ছোট দেওরেরও বিয়ে হয়ে গেল। ও আর কিছুতেই কলেজে লেখাপড়া করলে না। কত বুঝইলে সে খালি কাঁদতে লাগলে। বড় খোকায় চলে গিয়েছে, আর কিসের লেখাপড়া। চাকরি বাকরি একটু খুঁজে নিয়ে কর্তার পাশে দাঁড়ানো দরকার। তা বিয়ের আগেই চাকরি একটু পেলে সে, কর্তার আপত্তি করলে না। শহরে বাসা করে দিয়ে ছোট বউকে সেখানে পাঠিয়ে দিলে। আমাকে বললে, এই প্রথম গা ছেড়ে শহরে বাড়ির একজন বসবাস করবে, তা করতে হবে না? চিরকাল কি সবাই কুয়োর ব্যাঙ হয়ে থাকবে? দুনিয়াটাকে দেখে শুনে নিতে হবে না? সংসার যাকে বলে ভরা ভর্তি। চাষের জমি 100 বিঘের ওপর। 4 জনা কাজের মুনিশ সারা বছর আছে। বছরের রাখাল আছে। একটু গোয়ালে গরু ছাগলের জায়গা হয় না, আর একটু করতে হয়েছে। বাড়ি সব সময় গম গম করছে। তবে সংসার যতই বড় হোক, গিন্নি কিন্তু সেই আমাদের শাশুড়ি। কর্তা সেই যে বলেছে, মা সব হবে তোমার হুকুমে। সেই কথাটির নড়চড় হবার উপায় নাই। আমি জানি এতটা বয়স হয়ে গেল, এখনো যদি গিন্নির কথার এতটুকুনি আগেরাজ্যি করি, নতিজার অবধি থাকবে না। কর্তা ঠিক হাত ধরে বাড়ির বাইরে দিয়ে আসবে। ভিন ভিন গাঁ থেকে নতুন বৌঝিরা আসছে, তারাও ছেলেপুলের মা হয়ে যেছে। তবু তাদের কেউ যদি গিন্নির সামনে হাতের বালা ঘোরাইছে, একটু ঠোসক কি গরব দেখাইছে, কর্তা ঠিক তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এখন আমার মনে হয় কর্তার সারা জীবনের কাজ যেন আগের থেকে বাঁধা। বেঁধেছে সে নিজেই, কারুর কথা শুনে লয়। কারুর কথা শোনার লোক সে লয়। বোধহয় প্রথমেই ঠিক করে নিয়েছিল, বাপ মরার পরে ভাই বোনদের কেউ যেন বুঝতে না পারে যে বাপ মরেছে। মা যেন না মনে করতে পারে যে বাপ চলে যাবার পরে এতিম ছেলে মেয়েগুলো পানিতে ভেসে যাবে আর লোকের দয়ায় বেঁচে থাকবে। আরও একটু কথা কর্তা ভেবে রেখেছিল যে সংসার যত খুশি বড় হোক, বরং যত বড় হবে ততই ভালো। সবাই একসাথে থাকবে। লোকজনে আত্মীয় কুটুমে বাড়ি সব সময় গম গম করবে, কিন্তু সে নিজে থাকবে দূরে, নিজে থাকবে একা। সত্যি কিছুতেই বাড়ির ভেতরে আসতো না। মা ডেকে পাঠাইলে আসতো। খুব বড় বিপদ আপদ, রোগ শোক বা খুশির খবরে আসতো। আবার খানিকক্ষণ বাদেই চলে যেত তার বাইরের ঘরে। বাইরের ঘরে মানে বৈঠকখানালয়। দলিস তো আলাদা। বাড়ির এই একটা ঘর একটু একানে ছিল। কর্তা সেই ঘরে থাকতো, সেই ঘরে শুতো। এই ঘরেরই বাইরের দিকে একটা পরচালি ছিল। সেখানে চেয়ার পেতে বসে থাকতো বেরাট খামারের দিকে মুখ করে।
সে জায়গাটাও খুব ঠান্ডা ছায়া। কোনো মানুষজন সেদিকে যেত না, বোধহয় গরু ছাগলও সেদিকে যেতে ভয় করত। এত বড় সংসারের কর্তা, বাড়ির ভেতরে এত লোক, এত বাচ্চা কাচ্চার চ্যাব, হ্যাঁ কর্তা নিজেই এত বড় সংসার গড়েছে, তবু সে নিজে থাকতো দূরে। মানুষজন তেমন পছন্দ করত না। মজা ফুর্তি করে অনেক মানুষের সাথে তাকে কোনোদিন গল্প গুজব করতে দেখি নাই। তার সামনে গেলেই সে যেই হোক তার পা কাঁপত, কথা আটকে যেত। পথে ঘাটে বাড়ির ছেলেই হোক আর পাড়ার ছেলে মেয়েই হোক, কর্তাকে দেখলেই ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ত। কিন্তু কর্তা ঘরের কিংবা বাইরের কোনো ছোট ছেলে মেয়েকে বকেছে বলে আজ পর্যন্ত মনে করতে পারি না। এমনই রাশভারী মানুষ ছিল সে। ওই যে ঘরে থাকত, সকালে দুপুরে রেতে তার খাবার বয়ে নিয়ে যেতে হতো ওই ঘরে। তার খাবার সামান্য এই এতটুকু, কিন্তু সে যা বলে দিত তাই রাখতে হতো। এসব লেগে মনে হতো কর্তার সব কিছুই আগে থেকে বাঁধা। সংসারের সব বিলি ব্যবস্থা করে দিয়ে যার যেমন কাজ তাকে তেমন ভার দিয়ে কর্তা যখন দেখলে আর কোনো গোলমাল হবে না, সংসার ঠিক মতো চলবে, তখনই সংসার থেকে দূরে গেল, মন দিলে সারা এলাকার মানুষের কাজে। তা এখন মনে হয় বই কি যে কর্তা আরেকটি জিনিস চাইতো। সে জিনিসটি হলো ক্ষমতা। সংসারের ক্ষমতা তো সে পেয়েছিল, তা নিয়ে কারোর কোনো কথা ছিল না। তার সংসারের বাইরেও ক্ষমতা পাবার লেগে সে জেনে হোক না জেনে হোক, আমি ঠিক বুঝতে পারি, অনেক দিন থেকে অনেক চেষ্টাই করছিল। যে মানুষ কোনো কথা বলতেই চাইতো না, আমি স্ত্রী বলে আমারও কোনো আলাদা খাতির ছিল না, সেই মানুষ মন মেজাজ ভালো থাকলে আমাকেও দুটো একটো না বলে পারত না। বাইরের কত আনকা লোক কবে থেকে বাড়িতে আসে, কি কাজে কর্তা পেরায় প্রত্যেক দিন গায়ের বাইরে যায়, আবার সাঁঝবেলায় ফিরে আসে। বাড়িতে কত কাগজ বই আসে, দেশের ভেতরে কত কি হচ্ছে তা নিয়ে কর্তা আজকাল কথা দু একটো বলে। এসব কথায় তখন তেমন কিছু মনে হতো না, কিন্তু একদিন রেতে কর্তা আমাকে যখন বললে 7টো গা নিয়ে যে ইউনিয়ন, সেই ইউনিয়ন নিয়ে সে নির্বাচন করবে, তখন মুখ ফুটে বলেই ফেলল, তোমার বুঝি না এখন খুব ক্ষমতার প্রয়োজন, দেশে কত রকম হানাহানি হচ্ছে, তুমিই তো বলো হিন্দু মুসলমানে হানাহানি, ব্রিটিশ তাড়ানোর লেগে হানাহানি, সব জায়গায় হানাহানি, গা ঘরও বাদ যেছে না, এই হানাহানিতে তুমিও ঢুকবে ক্ষমতার লেগে? ক্ষমতার জন্যে কি লোকে ক্ষমতা চায়? আমার কথা শুনে কর্তা রাগলে না। ক্ষমতা চায় কিছু কাজ করার জন্যে, ক্ষমতা পেলেই তবে কিছু করা যায়, নিজের আখের গুছিয়ে নেওয়া যায়, আবার দেশের কাজও করা যায়। ক্ষমতা না পেলে কিছুই করা যায় না, নিজেরও না পরেরও না। শোনো, হানাহানি কিছু হবে না, আর যদি হয় তো হবে, ইউনিয়ন নির্বাচন আমাকে করতে হবে। ক্ষমতা পেলে নিজের জন্য কিছু করব না, শুধু দেশের কাজই করব, এই কথাটি আমাকে বলতে হবে বটে, তবে তা সত্যি নয়। দুটি কাজই করতে হবে, নিজের জন্য কিছু করব, দেশের মানুষের জন্যেও কিছু করব। তোমাকে বলি, যদি একটা নিজের কাজ করি 10টা সমাজের কাজ করব। কথার কথা বলছি না, যা বলছি তাই করব। এ কর্তা লোকটিকে আমি যতদূর চিনি, আমার ছেলে মেয়ের বাপ, বাড়ির কর্তা বলে লয়, অন্য একটা লোক মনে করেই বলছি। এই লোকটিকে বিশ্বাস করা যায়, ওর যে কথা সেই কাজ। তা নাইলে কেউ বলতে পারে ক্ষমতা পেলে নিজের লেগেও কিছু করব, পরের লেগেও করব, এমন হিসেব করে কেউ বলতে পারে নিজের একটো করলে দেশের 10টো করবে? আমি জানি ও যদি জানে মরেও যায় তবু তাই করবে। ও কি কম কঠিন পাষাণ? সারা তল্লাটের লোককেও ও বোধহয় বিশ্বাস করাতে পেরেছিল এই কথা। এটি হিঁদুদের এলাকা,
7 গায়ের মধ্যে মাত্র একটি ছোট গা মুসলমানদের, আর 2টি গায়ে 2-4 ঘর আছে, বাকি সবই হিন্দু। কর্তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিল সব বাঘা বাঘা হিন্দু, সব হেরে গেল তার কাছে। কত কথাই না বললে তার লেগে। ও মুসলমান, ভিন জাত, ও হিন্দুদের মাথায় পা দিয়ে শাসন করবে। হিন্দুদের এলাকা, কত বামুন বদ্যি এখানে বাস করে, কত শিক্ষিত হিন্দু তল্লাটে রয়েছে, সব বাদ দিয়ে একটা মুসলমানকে ইউনিয়নের প্রেসিডেন্ট করতে হবে কেন? কত কথাই না বললে, কিন্তু কিছুতেই কিছু হলো না। হিন্দুরা কর্তার 70 হিন্দুদের কথা ঘাড়াইলে না, কর্তাই জিতলে। কর্তা জিতলে যে আনন্দ ফুর্তি হতে লাগলো, তাতে ভালোই বুঝলুম যে কর্তা হিন্দু মুসলমান সকলেরই নয়নমণি। তারপরেও মানুষের ভ্যাত পাওয়া কি কঠিন দেখো। কর্তামার শিব ছেলে 2টি, সে 2টিকে তো কর্তাই নিজের হাতে মানুষ করেছে। তারা তার আপন ভাইদের বাড়া, কি না করেছে কর্তা তাদের লেগে। আর তারাও কর্তাকে দাদা বলতে অজ্ঞান, আমাকেও বৌদিদি বৌদিদি করে মন সম্মান করে। অথচ কর্তা একদিন ভোটের সময় কোন গাঁ থেকে এনেকড়েতে ফিরে এমন একটা কথা বললে যে আমার মুখের রা বন্ধ হয়ে গেল। পাশের গায়ের ভদ্রলোকদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাত হয়েছে। ফেরার সময় সঙ্গে যারা ছিল, গায়ের হিন্দু মুসলমান 2 রকম মানুষই ছিল। তারা সব নিজের নিজের বাড়ির দিকে গেলে হিন্দু পাড়া দিয়ে কর্তা একাই আসছিল। আদার তেঁতুল তলাটো পেরুতে যেতেই দেখতে পেল কি একজনা জুবুথুবু হয়ে গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। ভয় ডর বলে কোনো কিছু তো কর্তার কোনোদিন নাই। কে রে ওখানে বলে কর্তা তার কাছে যেতেই দেখতে পেল কামার পাড়ার মদন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। এখানে তুই কি করছিস রে? বলতে মদন তেমনি কাঁপতে কাঁপতেই কর্তার পায়ের কাছে বসে পড়ল। চাদরের তলা থেকে বেরিয়ে পড়ল এই বড় 5 কাঁটার এক চকচকে খাড়া। মদন, এ কি রে? আমি কথা বলতেই কালীপ্রসাদের নাম করে বললে, ছোটদা আমাকে বললে, আপনি যখন তেঁতুলতলা দিয়ে যাবেন তখন চোখ বুঝে আপনার ঘাড়ে যেন একটা কোপ বসিয়ে দিই। তা কোপ বসাতে পারলি না তো, যা বাড়ি যা। কি পাপ আমি করতে যাচ্ছিলাম, আমার যে নরকেও জায়গা হবে না। মদন হাউমাউ করে কাঁদতে লাগলো। যা বাড়ি যা, শুধু শুধু কখনো খাড়াবার করিস না। কর্তা জিতলে কিন্তু বাড়িতে কোনো হইচই হলো না। একবার শুধু সে বাড়িতে মা আর বোনের কাছে এলো। মা বলে একবার শুধু দাঁড়াইলে, আর কিছু বললে না। গিন্নিও একটা কথাই বললে, বাবা, আমার সব আশা পুড়েছে, আর কিছু চাই না। বাড়িতে একটু জাঁকজমক, একটু বড় লোকি ঠাঁট ঠমক হলো বই কি। ঘোড়াটাও বদলানো হলো। যেটা ছিল সেটা বিক্রি করে নতুন ভালো জাতের বড় একটু ঘোড়া কেনা হলো। পালকিটো নতুন করে ছাওয়ানো আর রং করানো হলো। গরুর গাড়ির সাইটোকে আবার রং করা হলো। নাঙল বোধহয় আর একটু বাড়ল। হাতির মতন আরও 1 জোড়া মোষ এলো বাড়িতে। ঘর দুয়ার সব লেপা মোছা হলো। খামারের ঘাস লতা পাতা পরিষ্কার করা হলো। দলিস ঘরটাকে সাফ সুতর করে নতুন করে সাজানো হলো। খামার থেকে দলিজে ওঠার সিঁড়িটো রাজমিস্ত্রি এনে পাকা করা হলো। দলিস ঘরের মাটির দেয়ালের পেছনের দিকটো যাতে পানির ছাঁটে লষ্ট লা হয়, সেই লেগে নতুন করে আলকাতরা লেপা হলো। তারপর এলো অনেকগুলিন কাঠের চেয়ার আর টেবিল। পাড়া গায়ে ওসব তো এখন কে দেখেছে? সারা গা খুঁজলে 1-2 দবজ শাল কাঠের চেয়ার হয়তো মিলত, কিন্তু টেবিল আর কথা। কিন্তু আমাদের দলিসটিকে চেয়ার টেবিলে সাজাতেই হলো কর্তাকে। এটি যে এখন কোর্ট হবে, তাই নানান আসবাব আসছে। আপিসের কত রকম জিনিসপত্র, কত রকম কাগজ খাতা। সব শেষে এলো একটি 1 নলা বন্দুক। এই জিনিসটি যখন এলো একমাত্র তখনই দেখলাম গিন্নি আপত্তি করলে। কেনে বাবা,
মানুষ মারার এই অস্ত্রটি কেনে আনতে গেলে? কর্তা তার জবাবে বললে, মানুষ মারার জন্য নয়, মানুষের ধন প্রাণ বাঁচানোর জন্যেই এটি কেনা হলো মা। এখন থেকে তোমার ছেলের দায়িত্ব শুধু তোমার সংসারটিই নয়, বহু সংসারের দায়িত্বই এখন তার। তাছাড়া আরো কি একটা কথা বলতে গিয়েও বললে না। যা বলছিলাম, একটু বেশি জাঁকজমক, একটু বড়লোকই হলে আর কি করা যাবে? ধনে জনে ফলে ফসলে ফেটে পড়ছে সংসার, হবে নাই বা কেনে? দিনকে তো একবার দুপুর হতেই হয়, চড়তে চড়তে সূর্যিকে একবার উঠতে হয় আসমানের মাথায়। এই নিয়ম এই সংসারের এখন তাই। কত লোকের কত বিচার কত বিধেন। কোর্ট বসত রোববারে, যতদূর মনে হচ্ছে রোববারেই কর্তার আদালত বসত। রোববার ছুটির দিন বটে, গায়ের স্কুলেও ছুটি হতো ওই দিনে, শহরগঞ্জের মতনই। কিন্তু কি স্কুলটা বাদ দিলে গায়ে আবার ছুটি কি? সেই লেগে মনে হচ্ছে দলিজে কোর্ট বসত রোববার দিন। দলিজ ঘরের ভেতরে বাইরের দুই উষারায় খামারে লোকজন গম গম গিজগিজ করত। সাত গায়ের লোক ওই দিন তাদের জ্যাত নালিশ ফরিয়াদ সব নিয়ে আসত। বাড়ির বৌসিদের বাইরে আসার নিয়ম ছিল না। পুরুষদের কাজ আলাদা, মেয়েদের কাজ আলাদা। মেয়েরা দিনে রেতে বাইরে যাবে না, পায়খানা পেশাবের বেগও ধরে রাখতে হবে। কেউ শুধুবে না তো বটেই, পুরুষরাও বোধহয় জানে না যে মেয়েদের ওইসব দরকার আছে। রাত হলে চোরের মতন বাড়ির আশেপাশে পুকুর ঘাটের ধারে বৌঝিরা চলে যেত। কারুর সামনে ও কথা তোলাও শরমের কথা। সারাদিন বাড়িতে থাকো, চোখে ঠুলি লাগিয়ে একই জায়গায় 1000 বার পাক মারো, গোষ্ঠীর লেগে রাঁধো, ছেলে মেয়েকে 10 বার বুকের দুধ খাওয়াও, গভ্য থাকলে চোখ কান বুঝে বয়ে বেড়াও। মেয়ে মোকাদিমদের বাড়িতে এই ছিল নিয়ম। তা বলে গরিব সাধারণ অবস্থার মুসলমানদের লেগে ই নিয়ম লয়। সেখানে ঘরবার সমান, পর্দা পুশিদার বালাই নাই। সে যাই হোক, উয়ারই মধ্যে এই সংসারটা একটু আলাদা ছিল। আর আমি তো অনেক পুরনো বউ মানুষ, আমি নাচ দুয়ারের কাছে যে বাড়ির পুরনো পাঁচিলের ফাঁক ফোকর দিয়ে খামারের দিকে অনেক সময় তাকিয়ে থাকতাম। আজও দেখছিলাম আশপাশের গায়ের ভদ্রলোকেরা সব এসে খাড়ে কাঁচা ধুতি জামা পরে। হিন্দু মুসলমান বেশিরভাগেরই এই পোশাক। মুসলমানদের কেউ কেউ তপনও পড়ে এসে। গরিব মানুষদের খাড়ও জোটে নাই, সস্তা সাজি মাটিতে ধোয়া জামা কাপড় পরে তারা এসে। তবে নালিশ করার লেগে বাদী ফরিয়াদি যারা এসে, তাদের প্যারায় সবারই খালি গা। দলিজের ভেতর উষারায় যেখানে চেয়ার টেবিল পাতা আছে, সেখানেই কোর্ট বসেছে। লোকের ভিড়ে কিছুই দেখা যায় না। কোর্টের আর সব মেম্বাররা সেখানে চেয়ারে বসে আছে, বিচার চলছে। কর্তা একদিন বলেছিল, এখানে আর বিচার কি হবে? খুন জখম ভয়ানক দাঙ্গা হাঙ্গামা ডাকাতি রাহাজানির বিচার এখানে হয় না। ওসব আমরা সদরে মহকুমায় পাঠিয়ে দিই। ছোটখাটো নালিশ ফরিয়াদ নিয়ে যাতে লোকে শুধু শুধু শহরে না যায়, হয়রানি না হয়, টাকা পয়সা খুইয়ে না আসে, এখানে শুধু সেসবই বিচার করি। 2-5 টাকা জরিমানা করতে আর 1 দিনের জেল দিতে পারি আমি। একটু মিলিয়ে মিটিয়ে দেওয়াই আমাদের কাজ, বুঝেছ? এলাকায় যাতে শান্তি থাকে। তা নালিশ ফরিয়াদের কথা শুনলেও হাসি লাগে বটে। কে কাকে কাঠ পিঁপড়ের গর্তর ওপর ঠেসে ধরেছে, পিঁপড়ের কামড়ের বিষে বেচারার জ্বর এসে গিয়েছে। কে মসজিদে হাত দিয়ে মিছে কথা বলে পাওনা টাকা দেয় নাই। কোন বুড়ি বুঝিন মা কালীর থানে 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থেকে ছেলে ভাত দেয় না বলে নালিশ করেছে। তা মা কালী ব্যবস্থা করে নাই বলে কোর্টে এসে কেস করতে। এমনি সব নানা কথা নিয়ে মামলা। মাঠ থেকে ধানের আটি চুরি,
মরাই থেকে 1 আধ মণ ধান বার করে নেওয়া, হোক মোটা ছেঁড়া শাড়ি শুকুইতে দেওয়া হয়েছিল, সে শাড়িটাও চুরি করা, এসব লিখিনি নালিশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম নতুন ঘোড়াটো নিয়ে এলো হাড়িপাড়ার সইস। ঘোড়ার হাঁটা দেখলে বিশ্বাস হয় না ওই ঘোড়ায় এমন টকবক করে ছোটে। হটর হটর করে ঘোড়ার শুধু হাঁটা দেখলে ঘোড়াকে ঘোড়া বলে মনেই হয় না, মনে হয় অন্য কোনো জন্তু। ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে এলো সইস। এখানে আনলে কেন? বোধহয় সবাইকে একবার দেখাইতে চাইছে। হাঁ করে সব দেখছেও বটে। ঠিক বুঝতে পারছি না এত দূর থেকে, তবু মনে হচ্ছে চাষাভুষোদের মধ্যে থেকে 2-1 জনা ঘোড়ার বেশি কাছে এগিয়ে গেলে বাগদিপাড়ার দফাদার তাকে হাত ধরে সরিয়ে দিচ্ছে। দফাদার এমনিতে তেনা পড়ে থাকে, আর এখন তার সরকারি পোশাকের কি বাহার! নীল জামা, হাফ প্যান্ট, সে এমনই মোটা যে ইহো জম্মে ছিঁড়তে পারবে না। সে জামার ওপরে পেতলের ঝকঝকে তকমা আটা। বাউরিদের একজনা জমাদারও আছে, তারও ওই পোশাক। এমনিতে গরিব মানুষ তারা, যেমন গরিব তেমনি বেচারা। সাত চড়ে রা কাড়ে না, গায়ে আবার অসুরের মতন বল। এখন এই পোশাক পরে তাদেরও যেন গরবে মাটিতে পা পড়ছে না। এই সময় বিরাট একটা কাজ হতে যেছে শুনলাম। সে কাজটা কর্তা যদি করতে পারে, তাহলে এলাকার লোকে তাকে 2 হাত তুলে দোয়া আশীর্বাদ করবে। সে কবে থেকে ট্রেন চালু হয়েছে, যখন ইচ্ছা লোকে জেলা শহরে মহকুমা শহরে যেতে পারে, দিনে দিনে যেতে পারে, আবার ফিরে আসতে পারে। কিন্তু ইগা থেকে 1 কোষ দূরের স্টেশনে যাবার কোনো রাস্তা নাই। মাঠ জুড়ে শুধু ধানের জমি, ধান আর ধান, আর কিছু নাই। গাছপালাও প্রায় কিছুই নাই। সেসব জমির আল ধরে কখনো বা শুকনো ড্যাঙার ওপর দিয়ে সাপ খোপ ভরা কাটা জঙ্গল মারিয়ে তবে স্টেশনে যেয়ে ট্রেন ধরতে হয়। বর্ষাকালে মানুষের কষ্টের অবধি থাকে না, তখন আল রাস্তার কোনো চিহ্নও থাকে না। কাদায় পানিতে নাকাল হয়ে কি কষ্টই না হয় মানুষের স্টেশনে পৌঁছইতে। গরু মোষের গাড়িও তখন অচল হয়ে যায়। শুনলাম এখন লিখিনি ইউনিয়ন বোর্ড থেকে সড়ক করে দেবে। কাঁচা সড়কই হচ্ছে বটে, কোনো একদিন হয়তো পাকা হবে। শুধু ইগা থেকে স্টেশনে যাবার লেগে 1 কোষ সড়ক হচ্ছে না। তা যদি হয় তাহলে কর্তার দুর্নামের অন্ত থাকবে না। সড়ক হবে মোট 5 কোষ। ইউনিয়নের 7টো গাঁকে এই রাস্তার সুবিধা দিতে হবে। পূবের গাঁগুলোর একটো থেকে এই রাস্তা বেরিয়ে আরো 2-3টো গায়ের পাশ দিয়ে আমাদের গায়ের একেবারে ভেতরে এসে ঢুকবে। রাস্তা ওদিকে 4 কোষ, এদিকে 1 কোষ। রাস্তা হবে, রাস্তা হবে। যে শুনছে সেই খুশি। কর্তার নাম চারিদিকে ছড়িয়ে গেল। এখনো জানি না যে ইয়ার মধ্যে আবার এক ব্যাপার আছে। কর্তা বলতেই বুঝলুম। কর্তা একদিন বললে, রাস্তা তো হবে, কিন্তু জমি নষ্ট হবে অনেক। ডাঙা ডোবা যা রাস্তার মধ্যে পড়বে তা বাদ দিতে হবে। চাষের জমি কত নষ্ট হবে তা কি বুঝতে পারছো? এত জমি কে দেবে? তাই তো বটে। কর্তা যখন এই 5 কোষ শয়রানের লেগে কত ধানের জমি লাগবে তার হিসেব দিলে তখন আমার মাথা খারাপ হবার জোগাড়। যাদের জমি যাবে সরকার তাদের খেতি পুষিয়ে টাকা পয়সা কিছু দেবে। কর্তা বললে, সরকারের কথা ছাড়ো, সারা দেশের কত বিরাট বিরাট ব্যাপার নিয়ে সরকারের মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা। সরকারের কথা হলো, নিজের নিজের এলাকায় তোমাদের রাজা করে দিয়েছি, যা করবে নিজেরা টাকা পয়সা জোগাড় করেই করবে। তা সরকার একদম কিছু দেবে না তা নয়, যাদের যাদের জমি নেওয়া হবে তাদের সামান্য কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। এই শুরু হলো, রাত দিন লোক আসছে, বড় লোক ছোট লোক মানামানি নাই। কি না, তার জমিটো বাদ দিয়ে রাস্তা একটু সরিয়ে করতে হবে। গরিব কোনো চাষি এসে বলছে তার মোটে 2 বিঘে জমি, রাস্তাতে চলে যেছে 10 কাঠা, তাহলে সে কি করে বাঁচবে?
এই জমিটুকু ছাড়া তার আর কিছু নাই। ওই জমিটুকুনি থেকে যে ধানসি পায় তাই দিয়ে ভাত, কাপড়, তেল, নুন, ডাল, কেরাসিন সব জোগাড় করতে হয়। 10 কাঠা গেলে সে ছেলে মেয়ে নিয়ে উপোস করে মরবে। এরকম কথা নিয়ে কত গরিব চাষাভুষি প্রত্যেক দিন আসছে তার হিসেব নাই। ওদিকে বড় লোক যারা, তাদেরও আসার কামাই নাই, তাদেরও ওই একই আবদার, তাদের জমি থেকে রাস্তা সরিয়ে নিতে হবে।